বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর শিক্ষার্থীদের আমি স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে আসলাম রসায়ন বিজ্ঞান বইয়ের 11 অধ্যায়ের জৈব যৌগ বিষয়ের ক্লাস নেওয়ার জন্য। তোমরা নিশ্চয়ই ভালো আছো। এখন অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানিয়ে আমি আজকের জৈব যৌগ বিষয়ের ক্লাস শুরু করছি। তোমরা সবাই মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে প্রস্তুত রাখো। আমি আজকে 11 অধ্যায়ের খনিজ সম্পদ জীবাশ্ম জ্বালানি বিষয়ে আমি আজকে আলোচনা করব। এই অধ্যায়ের পাঠ শেষে আমি আজকে কি কি বিষয় শিখব সে বিষয়ে আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। জীবাশ্ম জ্বালানি ধারণা ব্যাখ্যা করতে পারবে, তারপরে পেট্রোলিয়াম জৈব যৌগ মিশ্রণ ব্যাখ্যা করতে পারবে, পেট্রোলিয়ামের ব্যাখ্যা করতে পারবে, হাইড্রোকার্বনের ধরন ও শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবে, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের প্রস্তুতি বিক্রিয়া ধর্ম ব্যাখ্যা করতে পারবে এবং এদের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে। প্লাস্টিক দ্রব্য তন্তু তৈরির রাসায়নিক বিক্রিয়া এর ব্যবহার বর্ণনা করতে পারবে এবং পরিবেশের উপর প্লাস্টিক দ্রব্য অপব্যবহার কুফল উল্লেখ করতে পারবে। প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়াম কয়লা ব্যবহারের সুবিধা অসুবিধা ও ব্যবহারের কৌশল ব্যাখ্যা করতে পারবে। হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল অ্যালডিহাইড ও জৈব অ্যাসিড প্রস্তুতির কৌশল ব্যাখ্যা করতে পারবে। অ্যালকোহল অ্যালডিহাইড ও জৈব অ্যাসিডের ব্যবহার সম্পর্কে জানতে পারবে। পরিবেশের উপর প্লাস্টিক দ্রব্যের প্রভাব সম্পর্কে অনুসন্ধানমূলক কাজ করতে পারবে। পরীক্ষার মাধ্যমে জৈব অজৈব যৌগের মধ্যে পার্থক্য বের করতে পারবে। জীবাশ্ম জ্বালানির সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা প্রদর্শন করতে পারবে। আমরা এই অধ্যায়ে আমরা কি কি জিনিস শিখব সে বিষয়ে আমরা একটু ধারণা পেলাম। এখন আমরা হাইড্রোকার্বন সম্পর্কে আমরা জানবো। হাইড্রোকার্বন কাকে বলে? প্রিয় শিক্ষার্থী, তোমরা বোর্ডে লক্ষ্য করো, কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। তাহলে হাইড্রোকার্বনের সংজ্ঞা আমরা পেলাম। এখন আমরা হাইড্রোকার্বনের প্রকারভেদ। হাইড্রোকার্বন মূলত দুই প্রকার, যথা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে আমরা একটু জানি। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত মুক্ত শিকল বদ্ধ শিকল শাখাযুক্ত শিকল বিশিষ্ট যৌগকে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলা হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারবো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন ইত্যাদিকে আমরা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলবো। এখন আমরা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আবার দুই প্রকার। একটা হলো মুক্ত শিকল হাইড্রোকার্বন, একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কমপক্ষে দুটি প্রান্তীয় কার্বন পরমাণু থাকে, ব্যতিক্রম হলো মিথেন, তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়। যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন ইত্যাদি অ্যালকেন সমূহ। মুক্ত শিকল দুই প্রান্তে দুটি কার্বন শিকল দিয়ে বন্ধন ভাঙানো রয়েছে মিথেন, ইথেন, প্রোপেন ইত্যাদিতে। এখন আমরা চলে আসি মুক্ত শিকল আবার দুই প্রকার। মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার দুই প্রকার, একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলের কার্বন পরমাণু সমূহ একক সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে তাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে, যেমন মিথেন, ইথেন, প্রোপেন ইত্যাদি। অসম্পৃক্ত হাইড্রোকার্বন যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলে কার্বন পরমাণু সমূহ দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন আবদ্ধ থাকে এবং কার্বনের অবশিষ্ট যোজ্যতা হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে তাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে, যেমন ইথিন, প্রোপিন, বিউটিন ইত্যাদি এরা দ্বিবন্ধন। আর ত্রিবন্ধন বিশিষ্ট হলো ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন ইত্যাদি। তাহলে আমরা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পর্কে জানতে পারলাম। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে ভিতর আবার দ্বিবন্ধন রয়েছে এবং ত্রিবন্ধন রয়েছে। দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহ হলো যেমন আমরা পেয়েছি ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন ইত্যাদি। আবার ত্রিবন্ধন বিশিষ্ট অ্যালকেন সমূহ ত্রিবন্ধন বিশিষ্ট অসম্পৃক্ত হাইড্রোকার্বন হলো ইথাইন, প্রোপাইন, বিউটাইন।
এর পরবর্তী আমরা দেখি কি আছে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের সংজ্ঞা আমরা একটু দেখে নেই, তারপরে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের নামকরণ সম্পর্কে দেখে নেই। অ্যারোমেটিক হাইড্রোকার্বন হলো সাধারণত 5, 6 কিংবা 7 সদস্যের সমতুল্য যৌগ। এদেরকে একান্ত দ্বিবন্ধন থাকে, অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন কার্বনে একটি একক বন্ধন এবং এরপর একটি দ্বিবন্ধন থাকে, যেমন বেনজিন, ল্যাপথানিন এবং কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিডও একটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এগুলোকে বেনজিন চক্র আছে, এই চক্রগুলো আমরা ভেঙে ভেঙে আমরা দেখব। এরপরে আমরা সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী সংজ্ঞা আমরা একটু দেখে নেই। সমগোত্রীয় শ্রেণী কারা কারা? যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে, তারা একই শ্রেণীভুক্ত, এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। সমগোত্রীয় শ্রেণী কিছু যৌগের নাম আমরা দিয়ে রেখেছি। সমগোত্রীয় শ্রেণী সাধারণ সংকেত এবং কয়েকটি প্রথম সদস্যের নাম ও সংকেত। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্যের নাম হলো অ্যালকেন। অ্যালকেন এর সাধারণ সংকেত হলো CnH2n+2 এবং এর প্রথম সদস্য হলো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। অর্থাৎ এন এর মান যদি 1 বসানো যায় তাহলে কার্বন সংখ্যা 1, মিথেন হবে, হাইড্রোজেন হবে 4, মিথেন CH4। কার্বন এন এর মান যদি 2 বসানো যায় তাহলে হবে কার্বন সংখ্যা 2, হাইড্রোজেন হবে 2 × 4 = 6, C2H6। এইভাবে আমরা প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন, ননেন, ডেকেন আমরা এভাবে নামগুলো লিখতে পারি। এরপরে চলে আসলো অ্যালকেন। এই সাধারণ সংকেত হলো CnH2n। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা লক্ষ্য করছো এখানে কার্বন আছে জয়টা, কার্বনে এন সংখ্যা জয়টা আছে, হাইড্রোজেন আছে তার দ্বিগুণ, তার মানে কার্বন জয়টা হবে, হাইড্রোজেন হবে তার ডবল। আমরা দেখি প্রথম সদস্য কার্বন 2টা, হাইড্রোজেন হলো 2 × 4, এর নাম হলো ইথেন। তারপরে C3H6। এর পরবর্তী সদস্য যদি আমরা নির্ণয় করি তাহলে হবে C4H8, C5H10। এইভাবে আমরা অ্যালকিন সমূহের নাম লিখতে পারি। এরপরে অ্যালকাইন CnH2n-2। অর্থাৎ এই অ্যালকিন থেকে 2টা হাইড্রোজেন বাদ দিলে যে যৌগ পাওয়া যায় তাকে অ্যালকাইন বলা যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা ইথাইন আরেকটা নাম আছে অ্যাসিটিলিন, C2H2, এটা হলো প্রোপাইন। এরপরে অ্যালকোহল CnH2n+1OH। তাহলে আমরা অ্যালকোহলের কার্যকরী মূলক হলো OH। যদি অ্যালকাইল মূলকের সাথে OH যুক্ত থাকে, OH কার্যকরী মূলক যুক্ত থাকে, তাহলে আমরা তাকে বলতে পারবো অ্যালকোহল CnH2n+1OH। অর্থাৎ অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে তার সাথে OH যুক্ত করলে তাকে অ্যালকোহল বলা যেতে পারে, যেমন মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল ইত্যাদি। প্রতিটা অ্যালকোহলের শেষের দিকে OH থাকবে। OH-টা হলো সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলক। এই কার্যকরী মূলক OH থাকলে আমরা বুঝে নেব এটা অ্যালকোহল। অ্যালডিহাইড CnH2n+1 CHO। এটা হলো কার্যকরী মূলক, এই সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলক। তাহলে এটার নাম হলো ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল ইত্যাদি। এভাবে আমরা অ্যালডিহাইডের নামকরণ করতে পারি। এরপরে কার্বক্সিল অ্যাসিড বা এটাকে বলা হয় জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলা যেতে পারে। কার্বক্সিল অ্যাসিড CnH2n+1 COOH। এটার কার্যকরী মূলক ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। প্রতিটা অ্যাসিডের নামের শেষে COOH লেখা আছে। COOH থাকলে আমরা বুঝে নেব সেটা এটি একটি জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিল অ্যাসিড। নিশ্চয় প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু লক্ষ্য করো। এবার আমরা চলে আসি অ্যালকেন কাকে বলে। যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাকে অ্যালকেন বলা হয়। অ্যালকেনের নাম আমরা ইতিপূর্বে শিখেছি। অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n। এন এর মান যদি 1 হয়, 2, 3, 4, 5 এইভাবে আমরা এন এর মান বসাবো। এই শ্রেণীর প্রথম সদস্যের নাম হলো মিথেন। প্রথম সদস্যের সাধারণ সংকেত n=1, তাই এর সংকেত হলো CH4। দ্বিতীয় সদস্য n=2 হলে C2H6। এইভাবে আমরা
এ ধরনের বন্ধন ভাঙা অনেক কঠিন, তাই অ্যালকেন সমূহ রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়, এই জন্য এদেরকে প্যারাফিন বলা হয়। প্যারাফিন শব্দের অর্থ হলো আসক্তিহীন বা নিষ্ক্রিয়তা। তাহলে আমরা এখানে আমরা জানতে পারলাম অ্যালকেনের নামকরণ, অ্যালকেন কিভাবে গঠিত হয়, অ্যালকেন সাধারণ সংকেত কি, এবং প্যারাফিন কি, প্যারাফিন সম্পর্কে আমরা জানতে পারলাম। এরপরে আমরা দেখি সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন যেটা, সেটাই হলো অ্যালকেন। অ্যালকেনকে সম্পৃক্ত হাইড্রোকার্বন কিভাবে বলবো আমরা? যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাকে অ্যালকেন বলে, অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা যেতে পারে। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n। এই শ্রেণীর প্রথম সদস্যের নাম হলো মিথেন, দ্বিতীয় সদস্য N1 ইথেন। এইভাবে আমরা নামগুলো আমরা লিখতে পারি। সরল শিকল বিশিষ্ট অ্যালকেন, এক কার্বন বিশিষ্ট অ্যালকেন CH4 কে মিথেন, দুই কার্বন বিশিষ্ট ইথেন, এরপরে 3 কার্বন হলে প্রোপেন, 4 কার্বন হলে বিউটেন, 5 কার্বন হলে পেন্টেন। এভাবে নামকরণ করা যেতে পারে। অ্যালকেনের ক্ষেত্রে কার্বন সংখ্যা গ্রিক সংখ্যা শব্দের শেষে n যোগ করে এর নামকরণ করা হয়। অ্যালকেনের নামের শেষে n যুক্ত থাকলে এটাকে আমরা নামকরণ করতে পারি মিথেন, ইথেন, প্রোপেন, ANEN। অ্যালকেনের নামকরণ। সরল শিকল বিশিষ্ট অ্যালকেন, এক কার্বন বিশিষ্ট অ্যালকেন মিথেনকে মিথেন, দুই কার্বন বিশিষ্ট অ্যালকেন মিথেনকে ইথেন, 3 কার্বন বিশিষ্ট একটি প্রোপেন এ বলা যেতে পারে। এরপরে আমরা অ্যালকাইল মূলক সম্পর্কে আমরা একটু জানি। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করলে অ্যালকেনের সাধারণ সংকেত ছিল এরকম CnH2n+2। এখানে হাইড্রোজেন সংখ্যা যদি একটা কমাই দেওয়া হয়, তার মানে CnH2n+1, এটা হলো অ্যালকাইল মূলক। এখানে বলছে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একজনই মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলা হয়। যেহেতু অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, তাই এই অ্যালকাইল মূলককে আর ব্যবহার করে লিখতে চাইলে আমরা CnH2n+2 এর পরিবর্তে RH লিখতে পারি, যেখানে অ্যালকাইল মূলক হলো R সমান CnH2n+1। যে অ্যালকেনের থেকে হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করে অ্যালকাইল মূলক তৈরি করা হয়, সেই অ্যালকেন এর নামের শেষের অংশ n বাদ দিয়ে YL যোগ করলে অ্যালকাইল মূলকের নাম পাওয়া যায়। যেমন মিথেন থাকলে মিথাইল, ইথেন থাকলে ইথাইল, প্রোপেন থাকলে প্রোপাইল, বিউটেন থাকলে বিউটাইল ইত্যাদি ভাবে আমরা নামকরণ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা অ্যালকেনের কার্বন সংখ্যা, নাম, সংকেত ইত্যাদি সম্পর্কে একটু দেখে নিই। অ্যালকেনের কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে অ্যালকেনের নাম হবে মিথেন, সংকেত হলো CH4। আমরা এইভাবে কার্বন 10 পর্যন্ত লেখা আছে। আমরা উচ্চতর শ্রেণীতে 10-এর অধিক অর্থাৎ 20 পর্যন্ত অ্যালকেনের নাম আমরা শিখতে পারবো। তো এখানে 10 পর্যন্ত আমি লিখে রেখেছি। কার্বন যদি 1 হয় তাহলে মিথেন, 2 হলো ইথেন, 3 হলো প্রোপেন, 4 হলো বিউটেন, 5 হলো পেন্টেন, 6 হেক্সেন, 7 হেপ্টেন, 8 অক্টেন, 9 ননেন, 10 ডেকেন, 11 আনডেকেন, 12 ডোডেকেন, 13 ট্রাইডেকেন, 14 টেট্রাডেকেন, 15 পেন্টাডেকেন, 16 হেক্সাডেকেন, 17 হেপ্টাডেকেন, 18 অক্টাডেকেন, 19 ননাডেকেন, আর 20 হলো আইকোসেন। অর্থাৎ এখানে এগুলো হলো অ্যালকেনের এই অ্যালকেন সমূহের নাম আমাদেরকে সবাইকে জানতে হবে এবং এর সংকেত দ্বারা এই সংকেতগুলো আমরা লিখতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, এরপরে অ্যালকেনের ধর্মসমূহ আমরা একটু জানি। অ্যালকেনের 2টি ধর্ম রয়েছে, একটি হলো ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম। তো ভৌত ধর্ম সমূহ কেমন? সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ভৌত অবস্থায় অ্যালকেনের কার্বন সংখ্যার উপর নির্ভর করে। কার্বন সংখ্যার পরিবর্তন হলে ভৌত অবস্থার পরিবর্তন হয়। 1 থেকে 4 কার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন, স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে, তাই এগুলো গ্যাসীয় অবস্থা থাকে। অর্থাৎ অ্যালকেনের ক্ষেত্রে আমরা জানবো কার্বন সংখ্যা 1 থেকে 4 হলে গ্যাস, 5 থেকে 15 হলে 15 পর্যন্ত হলো তরল, এবং 16 থেকে 20 পর্যন্ত অর্থাৎ 16 থেকে উপর দিকে ঊর্ধ্বমুখী কার্বন সংখ্যা থাকলে এগুলো কঠিন পদার্থ, এদেরকে হাত দিয়ে স্পর্শ করা যায়, ধরা যায়, এরা অত্যন্ত কঠিন। রাসায়নিক ধর্ম, আগে বলা হয়েছে অ্যালকেন সমূহ রাসায়নিকভাবে অনেক নিষ্ক্রিয়, তাই
অবস্থায় অ্যাসিড ক্ষার জারক বা বিজারকের সাথে বিক্রিয়া করে না, তারপরও এরা কিছু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। দেখি আমরা অ্যালকেন প্রস্তুতি কিভাবে করা যায়। অ্যালকেন প্রস্তুতি। প্রিয় শিক্ষার্থী, তোমরা বোর্ডে লক্ষ্য করো, অ্যালকেন প্রস্তুতি একটি বিক্রিয়া দেওয়া আছে এবং প্রস্তুতিতে কি কি লেখা, কি কিভাবে প্রস্তুত করা যায়। এখানে নিশ্চয়ই সংকেতে দেখতে পাচ্ছি আমরা কার্বন ডাইঅক্সাইড CO2 এবং হাইড্রোজেন নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে অ্যালকেন উৎপন্ন অর্থাৎ মিথেন উৎপন্ন করে। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো, এখানে বিক্রিয়কে কার্বন সংখ্যা কত? একটা, তাহলে উৎপাদক কার্বন একটা উৎপন্ন হবে। এই ক্ষেত্রে তাপমাত্রা লাগবে 250 ডিগ্রি এবং প্রভাবক লাগবে নিকেল, তাহলে আমরা অ্যালকেন পেয়ে যাবো। পেলাম কি? মিথেন। অ্যালকেন ও অ্যালকাইনের ক্ষেত্রে নিকেল প্রভাবকের উপস্থিতিতে পৃথকভাবে ইথিন ও ইথাইনের সাথে হাইড্রোজেনকে 180 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে ইথেন গ্যাস উৎপন্ন হয়, অর্থাৎ এটাও অ্যালকেন উৎপন্ন হলো। ডিকার্বক্সিল বিক্রিয়ার ক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে আমরা নিম্নরূপ বিক্রিয়া পেয়ে থাকি। তাহলে এখানে আমরা উপরের বিক্রিয়া দেখলাম, দ্বিবন্ধন ভেঙে এক বন্ধন তৈরি হয়েছে, অর্থাৎ অ্যালকিন ছিল, অ্যালকেন প্রস্তুত হয়েছে। এটি অ্যালকাইন ছিল, অ্যালকেন তৈরি হয়েছে। তাহলে আমরা এইটা দুই বিক্রিয়ায় আমরা দুটো জিনিস পেয়েছি, কিভাবে অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করা হয়, আবার অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করা হয়। এই বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম ইথানয়েড থেকে ক্ষারের সাথে বিক্রিয়া করলে অ্যালকেন পাওয়া যায়। তাহলে অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে আমরা তিনটি বিক্রিয়া এখানে লক্ষ্য করলাম। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড এই দুটার মিশ্রণকে একত্রে সোডা লাইম বলা হয়। সোডা লাইম কাকে বলে, যদি প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে জানতে চাও যে সোডা লাইম কাকে বলে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে একত্রে সোডা লাইম বলা যেতে পারে। এখন ক্লোরিনের সাথে অ্যালকেনের বিক্রিয়া। তো ক্লোরিনের সাথে মিথেনের বিক্রিয়া 4টি ধাপে সম্পন্ন হয়। এই 4টি ধাপ আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি। মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, এটা হলো অতি বেগুন রশ্মি, সূর্যের আলোর অতি বেগুন রশ্মি, ইউভি রশ্মি। এটার সাথে বিক্রিয়া করলে এই যে মিথাইল ক্লোরাইড অর্থাৎ ক্লোরোমিথেন উৎপন্ন করে। মিথাইল ক্লোরাইডকে ক্লোরোমিথেন বলা যেতে পারে। এই ক্লোরোমিথেন আবার অতি বেগুন রশ্মির উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে ডাইক্লোরোমিথেন উৎপন্ন করে। এই ডাইক্লোরোমিথেন আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে ট্রাইক্লোরোমিথেন উৎপন্ন করে। ট্রাইক্লোরোমিথেন আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন, অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড অর্থাৎ টেট্রাক্লোরোমিথেন উৎপন্ন করে। এই 4টি ধাপে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে থাকে। আমরা এখন এরপরে অক্সিজেনের দহন বিক্রিয়া সম্পর্কে জানতে পারবো। অক্সিজেনের দহন বিক্রিয়া সম্পর্কে আমরা জানতে পারবো। অক্সিজেনের দহন বিক্রিয়া সম্পর্কে আমরা দেখি। মিথেন বায়ু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং তাপশক্তি উৎপন্ন করে। এই তাপশক্তি রান্না কাজে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা জানতে পারলাম যে তাপশক্তিটা রান্না কাজে আমরা ব্যবহার করতে পারবো। এখানে আমরা মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপশক্তি এই 3টে জিনিস উৎপন্ন করছে। এই তাপশক্তি ব্যবহার করে আমরা রান্না কাজে এটা ব্যবহার করতে পারবো। এরপরে বিক্রিয়ায় অ্যালকিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন ও অ্যালকাইন সম্পর্কে আমরা একটু জানবো। প্রিয় শিক্ষার্থী, অ্যালকিনের সংজ্ঞায় আমরা বলতে পারি যে সকল জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাদেরকে অ্যালকিন বলা হয়ে থাকে, অ্যালকিন বলা যেতে পারে। অর্থাৎ অ্যালকিন নিম্নোক্ত সদস্যগুলোর সাথে ইথিন, প্রোপিন ইত্যাদি হ্যালোজেন, ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন, ইত্যাদির সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে বলে অ্যালকিনকে অনেক সময় অ্যালিফিন বলা যেতে পারে। তাহলে অ্যালকিনকে অ্যালিফিনও বলা যেতে পারে। কেন বলা যেতে পারে? এটা হ্যালোজেনের সাথে, হ্যালোজেন সময়ের সাথে, হ্যালোজেন হলো কোনগুলো? ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এরা 17 গ্রুপের পর্যায় সারণী 17 গ্রুপের সদস্য। এদের সাথে বিক্রিয়া করে অনেক সময় এরা তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে, এই জন্য একে অ্যালিফিনও বলা যেতে পারে। অ্যালকিনের নামকরণ, IUPAC পদ্ধতিতে অ্যালকিনের নামকরণ শেষে
এন বাদ দিয়ে যদি ইন যোগ করা হয় তাহলে অ্যালকেনের নাম পাওয়া যায়। যেমন ইথেন থাকলে ইথেন, আমরা লক্ষ্য করো একটু বোর্ডে সবাই, ইথেন, এই যে ইথেনের ক্ষেত্রে এ এন ই বাদ দিয়ে ই এন ই লাগালে ইথিন, তাহলে অ্যালকিন হয়ে গেল। এর সংকেত হলো C2H2, দ্বিবন্ধন থাকবে। প্রোপেন, এভাবে বিউটেন, পেন্টেন, হেক্সেন, এইভাবে আমরা এই নামকরণগুলি করতে পারি। প্রিয় শিক্ষার্থী, অ্যালকিন প্রস্তুতি। অ্যালকিন প্রস্তুতি, ইথাইল ক্লোরাইড থেকে ইথাইল ক্লোরাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে ইথিন এবং সোডিয়াম ক্লোরাইডে পানি উৎপন্ন হয়। ইথাইল ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ইথিন উৎপন্ন, অর্থাৎ অ্যালকিন উৎপন্ন হলো। এই অ্যালকিন যদি এখানে আমরা লক্ষ্য করি, পরবর্তী বিক্রিয়ার সময় আমরা লক্ষ্য করব এটা ইথাইল ক্লোরাইড, যদি প্রোপাইল ক্লোরাইড দেওয়া হয় তাহলে কার্বন সংখ্যা বৃদ্ধি পাবে। কার্বন সংখ্যা এখানে 2টা, এখানে উৎপন্ন হয়েছে কার্বন 2টা, অ্যালকেনের কার্বন 2টা উৎপন্ন হবে। এখানে কার্বন সংখ্যা যটা হবে এখানে উৎপন্ন হবে ঠিক ততটি অ্যালকেন। এই কথাটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। এরপরে ইথানল থেকে কিভাবে অ্যালকিন তৈরি করা যায়। ইথানলের সাথে অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডকে উত্তপ্ত করলে ইথিন বা পানি উৎপন্ন হয়। ইথানল, এখানে কার্বন সংখ্যা আছে 1 2, এখানেও ইথিন উৎপন্ন কার্বন সংখ্যা। অর্থাৎ কার্বন বিক্রিয়ক এবং উৎপাদের মধ্যে সবসময় লক্ষ্য রাখতে হবে কার্বন সংখ্যার উপর নির্ভর করে। কার্বন সংখ্যা বিক্রিয়ক যতটা থাকবে উৎপাদে ঠিক কার্বন সংখ্যা ততই হবে। এরপরে আমরা পরবর্তী এতে লক্ষ্য করি অ্যালকিনের রাসায়নিক ধর্মসমূহ। অ্যালকিনের রাসায়নিক ধর্মসমূহ দ্বিবন্ধন থাকে। এই দ্বিবন্ধন থাকার কারণে এরা রাসায়নিকভাবে খুবই সক্রিয়। কারণ দ্বিবন্ধন একটি বন্ধন শক্তিশালী হলেও অন্যটি তুলনামূলকভাবে দুর্বল। সাধারণত বিক্রিয়ায় সবসময় অ্যালকিন সমূহ দুর্বল বন্ধন ভেঙে যায় এবং সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সংযোজন বিক্রিয়া কি এটা আমরা একটু খেয়াল করি। নিকেল প্রবাহকের উপস্থিতিতে ইথেনকে হাইড্রোজেনের সাথে 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে ইথেন উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা বোর্ডে লক্ষ্য করি ইথেনের ক্ষেত্রে দ্বিবন্ধন রয়েছে, এখানে একটা যুক্ত হয়েছে হাইড্রোজেন। তাহলে এখানে হাইড্রোজেন মোট আছে 2 2 4 আর এই 2 2 6। তাহলে এই দ্বিবন্ধনটা ভেঙে এক বন্ধন হয়ে যাবে। এই যে এক বন্ধন হয়ে গেল, কার্বন সংখ্যা 3 3 হাইড্রোজেন সংখ্যা 3 3 6, কার্বন হলো 2। নিকেল প্রবাহ তাপমাত্রা দিতে হবে 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যালকেন পেয়ে যাব। এবার পানি সংযোগ বিক্রিয়া। ফসফরিক অ্যাসিডের উপর প্রভাবের উপস্থিতিতে ইথিন পানির বাষ্পের সাথে উচ্চ তাপ ও চাপে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করে। ইথিন পানি, উচ্চ তাপ এবং চাপের সাথে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানল উৎপন্ন করলো। তাহলে এখন আমরা এখানে কার্বন সংখ্যাটা 2টা, তাহলে এখানে কার্বন কটা আছে 2টা। ঠিক বিক্রিয়কে কার্বন যত থাকবে উৎপাদে কার্বন সংখ্যা ততটি হবে। তখন আমরা বুঝবো বিক্রিয়া সঠিক রয়েছে। অ্যালকোহলকে পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, পেট্রোলিয়াম শিল্পে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় বলে এই বিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ব্রোমিন সংযোজন বিক্রিয়া, এটা একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এই বিক্রিয়াটি আমরা খুব মনোযোগ সহকারে দেখব এবং শিখব। এই বিক্রিয়াটি এত গুরুত্বপূর্ণ বিক্রিয়া যে অধিকাংশ পরীক্ষায় এসে থাকে। এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণ পরীক্ষা। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিভাবে শনাক্ত করা যায়, এই শনাক্তকরণের একটি উত্তম পরীক্ষা। এই পরীক্ষাটা আমরা ভালোভাবে সবাই লক্ষ্য করি। ইথিনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করলে ইথিন গ্যাস লাল বর্ণের ব্রোমিন দ্রবণকে বিক্রিয়া করে ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে। এই বিক্রিয়ায় ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়। অর্থাৎ শিক্ষার্থী, তোমরা লক্ষ্য রাখো, ইথিন একটি গ্যাস আর ব্রোমিন একটি তরল পদার্থ। তাহলে একটি পাত্রের মধ্যে যদি আমি ইথিন গ্যাস নিয়ে ব্রোমিন তরল পদার্থ যদি ওই গ্যাসের মধ্যে দিয়ে এভাবে ঝাঁকি মারা যায়, তাহলে ব্রোমিনের লাল বর্ণটা বিনষ্ট হয়ে যায়। বিনষ্ট যদি হয়ে যায় তখন আমি বুঝবো এই ইথিনটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। নিশ্চয় বুঝতে পেরেছ। এরপরে দুটি পরীক্ষা আছে। এটা নাম হলো ব্রোমিন সংযোজন বিক্রিয়া বা ব্রোমিন দ্রবণ পরীক্ষা,
আর এটাকে বলেছিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা জাইমান অক্সিজেন দ্বারা জারণ পরীক্ষা বা গ্লাইকল প্রস্তুত পরীক্ষা। গ্লাইকল প্রস্তুত পরীক্ষা বলা যেতে পারে এটাকে। এটার ক্ষেত্রে এরকম ইথিলিন গ্যাস, এর সাথে পানি নেব, জাইমান অক্সিজেন নেব, আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর বর্ণটা হলো গোলাপি বর্ণ। তাহলে গোলাপি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিব, পানি নিব, জাইমান অক্সিজেন নেব, ইথিলিন গ্যাস নেব, তিনটাকে নিয়ে যে এক পাত্রে রেখে ঝাঁকি মারা যায়, তাহলে গোলাপি বর্ণটা বিনষ্ট হয়ে যায়। যদি বিনষ্ট হয়ে যায় তখন আমরা বুঝবো এই ইথিনটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। এখন এর পরবর্তী দেখি, এর পরবর্তীতে আমরা পলিমাকরণ বিক্রিয়া। তাহলে পরীক্ষায় আমরা যদি প্রিয় শিক্ষার্থী আসে তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণ পরীক্ষা, তাহলে দুটি পরীক্ষা আমরা লিখব। একটা হলো ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আর একটা হলো গ্লাইকল প্রস্তুত, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ। এরপরে প্লাস্টিক তৈরি, অর্থাৎ পলিমাকরণ বিক্রিয়া। সামান্য অক্সিজেনের উপস্থিতি 1000 বায়ুমণ্ডল চাপে 200 ডিগ্রি তাপমাত্রায় ইথিনকে উত্তপ্ত করলে পলিথিন উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় পলিমাকরণ বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়ায় ইথিনকে মনোমার বলা হয় থাকে। যেমন ইথিন 1000 বায়ুমণ্ডল চাপ 200 ডিগ্রি তাপমাত্রায় সামান্য অক্সিজেনের উপস্থিতিতে পলিথিন উৎপন্ন হয় থাকে। এটার নাম মনোমার, এটার নাম পলিমার। তাহলে আমরা জানতে পারলাম পলিথিন কীভাবে প্রস্তুত করা হয়। এখন আমরা জানবো অ্যালকাইন। যে জৈব যৌগে কার্বন শিকলে অন্তত একটি কার্বন পরমাণু ত্রিবন্ধন থাকে তাকে অ্যালকাইন বলে। তাই অ্যালকাইন সাধারণ সংখ্যা CnH2n-2 এবং অ্যালকাইন শ্রেণীর ক্ষুদ্রতম সদস্যের নাম হলো ইথাইন বা অ্যাসিটিলিন। দ্বিতীয়ত অ্যালকাইনের নামকরণ। অ্যালকাইনের নামের শেষে n বাদ দিয়ে YNE যোগ করলে অ্যালকাইনের নামকরণ পাওয়া যায়। যেমন ইথাইন থাকলে ইথাইন, এই যে প্রোপাইন থাকলে প্রোপাইন ইত্যাদি। অ্যালকাইন প্রস্তুতি। ক্যালসিয়াম কার্বাইড থেকে মধ্যে পানি যোগ করলে ইথাইন এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। তাহলে ক্যালসিয়াম কার্বাইড CaC2O প্লাস পানি যোগ করলে ইথাইন উৎপন্ন হয়, অর্থাৎ ত্রিবন্ধন অ্যালকাইন উৎপন্ন হয়ে থাকে। অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। অ্যালকাইনের কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে, এখানে একটি বন্ধন শক্তিশালী, অন্য দুটি দুর্বল বন্ধন থাকে। অ্যালকাইনের এই দুর্বল বন্ধনগুলোকে ভেঙে সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে হাইড্রোজেন সহযোগে। তাহলে এখানে ইথাইন আছে, হাইড্রোজেন 4টা হাইড্রোজেন আছে, যুক্ত হলে এই ত্রিবন্ধন ভেঙে এক বন্ধন তৈরি হলো, তাহলে অ্যালকেন তৈরি হলো। তাহলে এখানে আমরা হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়া পেলাম। এরপরে দ্বিতীয়ত আছে ব্রোমিন সংযোগে। ব্রোমিন হাইড্রোজেনের, যেহেতু ব্রোমিনের যোজনী 1, হাইড্রোজেনের যোজনী 1, তাহলে ব্রোমিনটাও একটা যোজনী হিসেবে হাইড্রোজেনের যোজনী 1 হিসেবে ব্যবহার হবে। তাহলে এখানে টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন করবে। এরপরে পানি সংযোজন বিক্রিয়ায় আমরা দেখি ইথাইনকে পানির সাথে যুক্ত করলে 20 ডিগ্রি সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট 80 ডিগ্রি তাপমাত্রা উত্তপ্ত করলে ইথানল, অর্থাৎ অ্যালডিহাইড তৈরি হয়, ইথানল তৈরি হয়। এই বিক্রিয়ায় মূলত একটি অ্যালকাইল মূলক বিক্রিয়া। এখন আমরা একটু জানবো অ্যালকোহলের নামকরণ জানবো, অ্যালকোহলের প্রস্তুতি জানবো। তাহলে আমরা অ্যালকোহলের নামকরণ জানবো, প্রস্তুতি জানবো। এখানে অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড, এই তিনটি জিনিস, এটাও খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের জন্য। এটাও অধিকাংশ পরীক্ষায় এসে থাকে এবং আমরা এটা খুব মনোযোগ সহকারে দেখব, শিখব এবং অত্যন্ত চর্চার উপর থাকতে হবে। তাছাড়া এটা উচ্চতর শ্রেণীতে এ বিষয়ে আরও বিস্তর আলোচনা রয়েছে। এখানে মূলত এটা প্রস্তুতি এবং নামকরণ এখান থেকে সীমাবদ্ধ। এরপর উচ্চতর শ্রেণীতে উঠলে হয়তো আরও এর থেকে বিস্তর আরও ভালো জানতে পারবে। তো আমরা একটু দেখি ভালো করে অ্যালকোহলের সংজ্ঞায় আমরা জানি যে অ্যালকাইল মূলকের সাথে OH মূলক যুক্ত করলে যে যৌগ পাওয়া যায় তাকে অ্যালকোহল বলা হয়। অ্যালকোহলের সাধারণ সংকেত হলো ROH। আর অর্থাৎ
অ্যালকাইল মূলক CnH2n+1, এটা হলো আরত, অ্যালকাইল মূলক আরতে ব্যবহার করা হয়ে থাকে। এর নামকরণ যে অ্যালকাইলের নামের শেষে N বাদ দিয়ে যদি OL যোগ করা হয় তাহলে এই উক্ত অ্যালকোহলের নাম পাওয়া যায়। যেমন মিথেন থাকলে মিথানল, মিথাইল, ইথেন থাকলে ইথাইল, প্রোপাইল, বিউটাইল ইত্যাদি পাওয়া যায়। অ্যালকোহল প্রস্তুতি: ইথাইল ব্রোমোইথেনের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে যদি তাপ দেওয়া হয় তাহলে ইথানল উৎপন্ন হয়ে থাকে। এরপরে আমরা অ্যালকোহল প্রস্তুতির আরও অনেক পদ্ধতি রয়েছে। তো আমরা এই একটা পদ্ধতি আমরা শিখলাম, আমরা আরও বিস্তারিত ভালোভাবে আরও একটু জানবো পরবর্তী ক্লাসে। এরপরে অ্যালডিহাইড সম্পর্কে জানি একটু। যে যৌগে অ্যালডিহাইড গ্রুপে CHO বিদ্যমান থাকে, অর্থাৎ অ্যালকাইল মূলকে সেই CHO মূলক যুক্ত করলে, কার্যকরী মূলক যুক্ত করলে যে যৌগ পাওয়া যায় তাকে অ্যালডিহাইড বলা হয়। অ্যালডিহাইডের প্রথম সদস্যের নাম হলো মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল উচ্চারণ হবে। এক্ষেত্রে অ্যালকাইলের নামের শেষে N বাদ দিয়ে AL যুক্ত করলে উক্ত যৌগের নাম পাওয়া যায়। অ্যালডিহাইড প্রস্তুতি: অ্যালডিহাইড প্রস্তুতির ক্ষেত্রে আমরা দেখি অ্যালডিহাইড প্রস্তুতি যে পানির সংযোগে 80 ডিগ্রি তাপমাত্রায় ইথাইনের মধ্যে 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট দ্রবণ যোগ করলে ইথানল পাওয়া যায়। অ্যালডিহাইড অর্থাৎ ইথানল পাওয়া যায়। যে ইথাইন পানি যোগ করছে 20% মানে 80 ডিগ্রি তাপমাত্রায় ইথানল উৎপন্ন হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ফরমালিন নাম আমরা শুনেছি, আমরা বাস্তবে হয়তো অনেকে দেখেছে চোখে, আর অনেকে দেখেনি। তো তোমরা যদি শিক্ষার্থী, তোমরা হয়তো অনেকেই জানো না, এই ছবিতে লক্ষ্য করো ফরমালিন চিত্র দেওয়া আছে। ফরমালডিহাইডের মানে 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফরমালিনে 40% মিথানল থাকে আর 60% পানি থাকে। গবেষণায় ফরমালিন এর ব্যাপক ব্যবহার হয়েছে। বিভিন্ন মৃত প্রাণীদেহ সংরক্ষণ করার কাজে এই ফরমালিন ব্যবহার করে থাকে। এই ছবিতে তোমরা লক্ষ্য করো, নিশ্চয় দেখতে পাচ্ছ, এই যেখানে ফরমালিন দিয়ে কিভাবে মৃত প্রাণীগুলোকে কিভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে, এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা ফরমালিনে রক্ষিত প্রাণীসমূহ কি, এরপরে আমরা জানবো জৈব অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড। ওই জৈব অ্যাসিড ফ্যাটি অ্যাসিড সম্পর্কে আমরা একটু জেনে নিই এবং কিভাবে তৈরি করা হয়, কিভাবে প্রস্তুত করা হয়। জৈব অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিল অ্যাসিড, এটা সংজ্ঞাটা আমরা লিখতে পারি এরকম যে অ্যালকাইল মূলকের সাথে COOH মূলক যুক্ত করলে যে যৌগ পাওয়া যায় তাকে আমরা ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড বা কার্বক্সিল অ্যাসিড বলবো। আর এটার ক্ষেত্রে মূল অ্যালকাইলের নামের শেষে ই বাদ দিয়ে ওয়িক অ্যাসিড যোগ করলে জৈব অ্যাসিডের নাম পাওয়া যায়। যেমন মিথেন থাকলে মিথানোয়িক অ্যাসিড, ইথেন থাকলে ইথানোয়িক অ্যাসিড, প্রোপেন থাকলে প্রোপানোয়িক অ্যাসিড ইত্যাদি। ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড প্রস্তুতি: ইথানল থেকে জাইমান অক্সিজেন এবং পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। এই ক্ষেত্রেও কার্বন সংখ্যার উপর নির্ভর করবে। এখানে ইথানলে কার্বন আছে 2টা, উৎপাদে ইথানোয়িক অ্যাসিডে কার্বন আছে 2টা। তাহলে সবসময় আমাকে কার্বন সংখ্যার উপর নির্ভর করে এটার বিক্রিয়ক এবং উৎপাদের ব্যালেন্স লক্ষ্য করতে হবে। ফ্যাটি অ্যাসিডের রাসায়নিক ধর্ম: ফ্যাটি অ্যাসিডের রাসায়নিক ধর্ম হলো অম্লীয় ধর্ম। ফ্যাটি অ্যাসিড অত্যন্ত দুর্বল অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড সমূহ সাধারণত জলীয় দ্রবণে সামান্য পরিমাণে আয়নিত হয় এবং ফ্যাটি অ্যাসিড জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে। তাহলে আমরা এখন জানতে পারলাম অ্যাসিড সমূহ নীল লিটমাসকে লাল করে আর ক্ষার সমূহ লাল লিটমাসকে নীল করে। এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে। লিটমাস পেপার নিয়ে যদি অ্যাসিডের মধ্যে দেওয়া হয়, যদি নীল লিটমাস নিয়ে আমরা অ্যাসিডের মধ্যে দেই তাহলে লাল হয়ে যায়। যদি লাল হয়ে যায় তখন বুঝবো এটা একটা অ্যাসিড। আবার পক্ষান্তরে লাল লিটমাস নিয়ে যদি ক্ষারের মধ্যে ডুবাই দেওয়া হয়, যদি নীল হয়ে যায়, বর্ণ পরিবর্তন হয়ে যায়, তখন আমরা বুঝবো এটা একটা ক্ষার। ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে সোডিয়াম ইথানয়েড পানি উৎপন্ন করে। এখন আমরা জানো ভিনেগার। ইথানোয়িক অ্যাসিডের 4% থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। ভিনেগারে খাবার তৈরি ও খাদ্য সংরক্ষণ হিসেবে ব্যবহার করা হয়। এই দ্রবণ মৃত জলীয় দ্রবণে খাদ্য ব্যবহার করলে খাদ্য ব্যাকটেরিয়া ও ইস্ট জন্মাতে পারে না, ফলে খাদ্য পচন ধরে না। তাহলে ভিনেগার হিসেবে খাদ্যকে বলতে পারি। এবার আমরা
জানবো পলিমার। পলিমার সম্পর্কে আমরা একটু জানি। পলিমার অর্থাৎ পলিথিন। আমরা যে পলিথিন ব্যবহার করছি, এই পলিথিন কীভাবে তৈরি করা হয়? পলিথিন মূলত কৃত্রিমভাবে তৈরি করা হয়ে থাকে ইথিন থেকে। যে বিক্রিয়ায় কোনো পদার্থের অনেকগুলো ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে, সেই বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। সংযোজন বা দ্রুত বিক্রিয়া। যে পলিমার বিক্রিয়ায় মনোমার অণুগুলো সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট পলিমার গঠন করে, তাকে সংযোজন পলিমার বিক্রিয়া বলে। সংযোজন পলিমার বিক্রিয়া গঠিত হয় পলিমার সংযোজন বিক্রিয়া বলা হয়। সংযোজন পলিমার বিক্রিয়া সামান্য পরিমাণে অক্সিজেনের উপস্থিতিতে 100 বায়ুমণ্ডলের চাপ এবং 200 ডিগ্রি তাপমাত্রায় ইথিনকে উত্তপ্ত করে পলিথিন উৎপন্ন করা হয়। এই বিক্রিয়াকে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়ায় ইথিনকে মনোমার বলা হয় থাকে। এখন আমরা ইথিন 1000 বায়ুমণ্ডলের চাপ 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পলিথিন উৎপন্ন হয়ে থাকে। প্রোপেনকে টাইটেনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে 140 ডিগ্রি চাপে 120 ডিগ্রি উত্তপ্ত করলে আমরা এখানে পলিপ্রোপিন উৎপন্ন করব। পলিথিনের চেয়ে শক্ত, হালকা। পলিপ্রোপিন দিয়ে দড়ি, পাইপ, কার্পেট প্রভৃতি প্রস্তুত করা হয়ে থাকে। ভিনাইল ক্লোরাইড। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানবো পলিভিনাইল ক্লোরাইড অর্থাৎ পিভিসি পাইপ। আমরা অনেক সময় বাজারে বিভিন্ন টিউবওয়েল বসানো, ডিপ টিউবওয়েল বসানোর জন্য যে পাইপ ব্যবহার করি, সেই পাইপগুলোতে গায়ে লেখা থাকে পিভিসি। আসলে আমরা মূলত পিভিসি লেখা আছে এটার অর্থই জানি না। তো আমরা একটু লক্ষ্য করি, এখানে পিভিসি হলো পলিভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড জৈব পারক্সাইডের উপস্থিতিতে উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন হয়। অর্থাৎ ভিনাইল ক্লোরাইডের সাথে উচ্চ চাপ, তাপমাত্রা, জৈব পারক্সাইড উৎপন্ন পলিভিনাইল ক্লোরাইডের সংকেত হলো এটা। ঘনীভবন পলিমারকরণ। যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণু সমূহ পরস্পর যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র অণু যেমন পানি, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি অপসারণ করে, সেই বিক্রিয়ায় ঘনীভবন বিক্রিয়া বলা হয়। ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় লাইলন 6:6 অনুপাতে তৈরি করা হয়ে থাকে। আমরা চিত্রে কিছু লক্ষ্য করি পলিমারকরণ বিক্রিয়ার বিভিন্ন ধর্ম, রাসায়নিক। তোমরা চিত্রে বোর্ডে দেখো, লক্ষ্য করো সবাই, মনোমারের নাম লেখা আছে। মনোমার কয়টা আছে? পলিথিন, পলিপ্রোপিন, পিভিসি, লাইলন। 1, 2, 3, 4। এই 4টা মনোমারের সংকেত, পলিমারের ধর্ম, ব্যবহার। এই বিষয়গুলো আমরা একটু সবাই মনোযোগ সহকারে পড়ব এবং মনে রাখবো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তোমাদের এমসিকিউতে এইগুলো লিখে থাকে এবং সৃজনশীল প্রশ্ন এগুলো পেয়ে থাকি। ধন্যবাদ সবাইকে। তোমরা সবাই ভালো থাকবে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।